আসসালামু আলাইকুম। গৃহীতকাল ইন্ডিয়া হাজরা আসমত বিশ্ববিদ্যালয় কলেজ কর্তৃক পরিচালিত অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম আমার ঘরে আমার কলেজ এই পেজ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের যুক্তিবিদ্যা প্রথম পত্রের তৃতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব। আর তৃতীয় অধ্যায়ে যে টপিক্সটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পদের ব্যাপ্যতা। গত ক্লাসে আমি পদের কতগুলো শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছি। আজকে পদের ব্যাপ্যতা এই চ্যাপ্টারটা নিয়ে আমরা আলোচনা করব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। আচ্ছা, পদের ব্যাপ্যতা। ব্যাপ্যতা একটি যুক্তিবাক্যে আমরা বলেছিলাম দুটি পদ থাকে। একটা থাকে কি, একটা থাকে হলো উদ্দেশ্য, আরেকটা থাকে কি বিধেয়। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আরেকটা হচ্ছে বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয়, এই যে দুইটা পদ, এই দুইটা পদ যুক্তিবাক্যে কি পরিমাণ অর্থে ব্যবহৃত হয় সেটাকে বলা হয় মূলত পদের ব্যাপ্যতা। তার পদের ব্যাপ্যতা কি বললাম, যে একটা যুক্তিবাক্যে সাধারণত দুটি পদ থাকে, একটা হচ্ছে উদ্দেশ্য আরেকটা হচ্ছে কি বিধেয়। এই উদ্দেশ্য এবং বিধেয় পদ যুক্তিবাক্যে কি পরিমাণে ব্যবহৃত হয় তা জানার জন্য মূলত পদের ব্যাপ্যতা কথাটি প্রযোজ্য। এবার আসো, পদের ব্যাপ্যতা যদি আমরা বলি, একটা সংজ্ঞা দিই যে পদের ব্যাপ্যতা জিনিসটা কি। যদি সংজ্ঞা দিই সেক্ষেত্রে আমরা বলতে পারি যে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য বিধেয় পদ তাদের ব্যাপ্তর্থগত দিক থেকে যতটুকু বিস্তৃতি লাভ করবে তাকে বলা হবে কি পদের ব্যাপ্যতা। তাহলে আমরা কি বললাম, যে একটি যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় পদ, তাহলে একটি যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় পদ তার পদের ব্যাক্তর্থগত দিক থেকে, আমরা কিন্তু ব্যাক্তর্থ এবং জাত্যর্থ এই শব্দগুলো নিয়ে আমরা কিন্তু আলোচনা করেছি। তাহলে ব্যাক্তর্থগত দিক থেকে যতটুকু বিস্তৃতি লাভ করবে সেটাকে বলা হয় মূলত পদের ব্যাপ্যতা। এখন আসো, যে আমরা ব্যাক্তর্থ এবং জাত্যর্থ যখন আলোচনা করেছি তখন কিন্তু আমরা বলেছিলাম যে ব্যাক্তর্থ মানে হচ্ছে কি, ব্যাক্তর্থ হচ্ছে পদের পরিমাণগত দিক, আর জাত্যর্থকে বলেছিলাম পদের গুণগত দিক। আর তাহলে এই কথাটাকে, পদের ব্যাপ্যতাকে যদি আমরা এক বাক্যে বলতে চাই তাহলে আমরা এইভাবে বলতে পারি যে পদের ব্যাক্তর্থের পরিমাণকে, পদের ব্যাক্তার্থের পরিমাণকেই বলা হয় কি পদের ব্যাপ্যতা। এক কথা, এক বাক্যে যদি আমি বলতে চাই তাহলে আমরা এইভাবে এটা লিখতে পারি যে পদের ব্যাক্তার্থের পরিমাণকে বলা হয় পদের কি, পদের ব্যাপ্যতা। এখন আসো, যে আমরা যদি বলি যে পদের ব্যাক্তার্থ, আর ব্যাক্তার্থ সম্পর্কে আমরা বলেছি পদের পরিমাণগত দিক, তাহলে পদের ব্যাক্তার্থের পরিমাণকে মূলত বলা হয় পদের ব্যাপ্যতা। এছাড়া আমরা এইভাবে বলতে পারি ব্যাপ্যতা মানে হচ্ছে কি পদের প্রসারতা। পদের প্রসারতা, ব্যাপ্যতা মানে হচ্ছে কি পদের প্রসারতা। এটাকে বলা যায় যে ব্যাপ্যতা শব্দকে প্রসারতা বলে, আমরা এটাকে বলতে পারি যে পদের ব্যাপ্যতা হচ্ছে কি, পদের ব্যাপ্যতা হচ্ছে পদের প্রসারতা। তাহলে আমরা যদি সংজ্ঞা আসে পদের ব্যাপ্যতা কাকে বলে, তাহলে আমরা সেক্ষেত্রে লিখবো যে কোনো চুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় এই পদ তাদের ব্যাক্তর্থগত দিক থেকে যতটুকু বিস্তৃতি লাভ করবে তাকে বলা হবে পদের ব্যাপ্যতা। আর যদি এক বাক্যে বলতে হয় তাহলে আমরা বুঝবো যে পদের ব্যাক্তর্থের পরিমাণকে বলা হয় পদের ব্যাপ্যতা, অথবা পদের প্রসারতাকে বলা হয় কি পদের ব্যাপ্যতা। এই পদের ব্যাপ্যতা কথাটিকে এখন দেখা যাবে এই পদের ব্যাপ্যতাটাকে দুভাগে ভাগ করা যায়। এটা যদি বলি যে প্রকারভেদ, ব্যাপ্যতার দিক থেকে পদকে দুভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি, একটা হচ্ছে ব্যাপ্য, আরেকটা হচ্ছে কি অব্যাপ্য। এই দুভাগে ভাগ করা যায়। তাহলে ব্যাপ্যতার দিক থেকে পদকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ব্যাপ্য আর একটা হচ্ছে কি অব্যাপ্য। তাহলে ব্যাপ্য জিনিসটা কি, ব্যাপ্য জিনিসটা হচ্ছে, আমরা যদি বলি ব্যাপ্য হচ্ছে কোন পদের পরিমাণগত দিককে যদি আমরা সমগ্র অর্থে ব্যবহৃত করি তবে সেটা হয়ে যাবে ব্যাপ্য। ব্যাপ্য কাকে বলে, ব্যাপ্য বলছি আমরা, ব্যাপ্য হচ্ছে পদের ব্যাক্তর্থের সামগ্রিক পরিমাণকে, সামগ্রিক পরিমাপ। এখন আসো, সামগ্রিক পরিমাপ জিনিসটা কি। সামগ্রিক পরিমাপ যদি বলতে হয় যে পদের ব্যাক্তর্থের সামগ্রিক পরিমাপকে বলা হয় কি পদের ব্যাপ্য।
তাকে বলা হয় কি ব্যাপক পদ। আমরা এভাবে বলতে পারি ব্যাপক পদ বা অব্যাপ্য পদ। তাহলে ব্যাপক পদ কাকে বলে? আমরা বলতে পারি পদের ব্যাপ্তত্বের সামগ্রিক পরিমাপকে ব্যাপক পদ বলে। পদ বলে। এই ক্ষেত্রে একটা উদাহরণ দিই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। যদি আমি বলি যে সকল মানুষ হয় মরণশীল। আমরা কিন্তু আগে বলেছিলাম, এই যে যখনই আলোচনা করেছি, যে পদের ব্যাপ্যতাটা কি? পদের ব্যাপ্যতা হচ্ছে কি পদের উদ্দেশ্য এবং বিধেয় পদের মধ্যে, একটি যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধেয় পদে যে কি পরিমাণে যে ব্যাপ্যতাটা ব্যবহৃত হয়েছে সেটাকে মূলত বলা হয় কি পদের ব্যাপ্যতা। এখন আসো, এখানে সকল মানুষ হয় মরণশীল এই বাক্যের মধ্যে আমরা আগে জানি মানুষটা হচ্ছে কি উদ্দেশ্য, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় সেটা হচ্ছে কি উদ্দেশ্য, আর উদ্দেশ্য সম্পর্কে যা কিছু বলা হয় সেটা হচ্ছে কি বিধেয়। তাহলে ব্যাপ্য পদ কাকে বলেছি আমরা? পদের ব্যক্তার্থের সামগ্রিক পরিমাপকে বলা হয় ব্যাপ্য পদ। এখন ব্যাপ্যতা, ব্যক্তার্থ কোনটা? পরিমাপ। আমরা যদি বলি যে ব্যক্তার্থ কাকে বলে, সেক্ষেত্রে আমরা যদি যে পরিমাণগত দিককে, পদের পরিমাণগত দিককে বলা হয় পদের ব্যক্তার্থ। তাহলে এখানে পরিমাণ কোনটা দিয়ে বোঝা যাচ্ছে? সকল শব্দটা দিয়ে বোঝা যাচ্ছে যে পরিমাপ। এই সকলটাই হচ্ছে কি মূলত ব্যক্তার্থের একটা পরিমাপ। আর সকল যখন বলা হয় সেটা কি সামগ্রিক অর্থে ব্যবহৃত হয়। সকল বলতে আমরা কিন্তু অল্প বুঝাই না, এটা বলতে আমরা বুঝি কি সামগ্রিক অর্থে যেটাকে বলা হয় সেটাকে মূলত বলা হয় কি সকল। তাহলে আমরা যদি বলি যে পদের ব্যাপ্যতাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কি ব্যাপ্য পদ, একটা হচ্ছে অব্যাপ্য পদ। তাহলে ব্যাপ্য পদ কাকে বলবে? যে পদের ব্যক্তার্থের সামগ্রিক পরিমাপকে বলা হয় ব্যাপ্য পদ। তাহলে সামগ্রিক পরিমাপ উদাহরণ কি হবে? সকল মানুষ হয় মরণশীল। এই যে উদ্দেশ্যের পূর্বে যে এই যে পরিমাপের কথা বলা হয়েছে, পরিমাণের কথা বলা হয়েছে, আমরা আগেই জানি ব্যক্তার্থ শব্দের অর্থ হচ্ছে কি, ব্যক্তার্থ কাকে বলে? পদের পরিমাণগত দিককে বলা হয় ব্যক্তার্থ, আর গুণগত দিককে কি বলা হয়? ব্যক্তার্থ। তাহলে পরিমাণ যেহেতু আছে, মানুষের পরিমাণ, মানুষকে অল্প বুঝিয়েছে না সামগ্রিকভাবে বুঝিয়েছে, আমরা সকল শব্দটা দ্বারা বুঝতে পারি এখানে সামগ্রিক মানে সকল মানুষকে উদ্দেশ্য করে যেহেতু বলা হয়েছে, সেখানে এটা হলো সামগ্রিক পরিমাপকে বলা হয়েছে। এক্ষেত্রে উদ্দেশ্য পদটা হয়ে যাবে ব্যাপক। উদ্দেশ্য পদটা কি হয়ে যাবে? ব্যাপক। তাহলে আমরা এইভাবে কিভাবে বুঝবো? সে বুঝার জন্য আমরা বলবো যে উদ্দেশ্যের পূর্বে, যদি কোনো উদ্দেশ্যের পূর্বে যদি এরকম চিহ্নগুলো থাকে, আমরা কিন্তু গত ক্লাসে বলেছিলাম যে আমি এগুলো সবগুলো লিখে দেব। সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি। যদি কোনো উদ্দেশ্যের পূর্বে, যদি উদ্দেশ্যের পূর্বে যদি এরকম থাকে যে সব, সমস্ত, সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, এইরকম জাতীয় যদি কোনো চিহ্ন থাকে, এবং আরেকটা চিহ্ন আছে আমরা যদি বলি সেটা হচ্ছে কি কোনো উদ্দেশ্যের পূর্বে যদি সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, কোনো, সকল, এই জাতীয় শব্দগুলো যদি থাকে, তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি ব্যাপক। একটুকু আমরা মাথায় রাখবো, কারণ সব বললে ব্যক্তার্থের সামগ্রিক পরিমাণকে বোঝা হয়, সমস্ত বললেও কিন্তু ব্যক্তার্থের সামগ্রিক পরিমাপকে বোঝা হয়। প্রত্যেক, যে এই ক্লাসে প্রত্যেক স্টুডেন্ট স্কুল বা স্কুল ড্রেস পরে আসে, এরকম যদি শব্দটা আসে প্রত্যেক, এই যে প্রত্যেক, এখানে কিন্তু সবাইকে কিন্তু ইন্ডিকেট করা হয়েছে, এই জন্য এটাও হয়ে যাবে কি সামগ্রিক পরিমাপ। প্রতিটি, সেটাও হয়ে যাবে কি ব্যক্তার্থের সামগ্রিক পরিমাপ। কোনো, এখন তোমাদের প্রশ্ন আসতে পারে যে সকল, সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি বুঝলাম, কিন্তু কোনো কিভাবে হলো? সেক্ষেত্রে একটা উদাহরণ দিই। যদি আমি বলি যে কোনো মানুষ নয় অমর, এই যে বাক্যটা, এই বাক্যটা এটা হচ্ছে কি উদ্দেশ্য, আর এটা হচ্ছে কি বিধেয়। উদ্দেশ্যের পূর্বে কোনো শব্দটা আছে, কোনো মানুষ নয় অমর, এই যে কথাটা, এই কথাটার অর্থটা কি? এই কথাটার অর্থ হচ্ছে সকল মানুষ কি মরণশীল, পৃথিবীতে কোনো মানুষ অমর নয়। এই জন্য এটাকেও সামগ্রিক অর্থে এই কোনোটাকে বোঝানো হয়েছে। বিদায় যদি কোনো উদ্দেশ্য পদের পূর্বে, এটা আমরা রাখবো, এটা কিন্তু বারবারই আমি বলছি যে যদি উদ্দেশ্য পদের পূর্বে সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, কোনো, সকল, এই জাতীয় কোনো শব্দ যদি উদ্দেশ্য পদের পূর্বে থাকে, তাহলে সেই উদ্দেশ্য পদটি হয়ে যাবে কি ব্যাপক।
তাহলে আমরা এটা দেখলাম যে ব্যাপক কাকে বলা হয়, ব্যাপক পদ বলা হয় যে পদের ব্যক্তত্বের সামগ্রিক পরিমাপকে বলা হয় কি ব্যাপক পদ। আর সেক্ষেত্রে আমরা উদাহরণ দিয়ে দিয়েছি, সকলের একটা উদাহরণ দিয়েছি, কোনোর একটা উদাহরণ দিয়েছি। তাহলে আমরা উদ্দেশ্য পূর্বে যদি শুরুতে কোনো বাক্যের শুরুতে বা উদ্দেশ্যে পূর্বে যদি এই জাতীয় শব্দগুলো দেখি, কি কি শব্দ, সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, কোনো, সকল, এই জাতীয় কোনো শব্দ থাকলে তাহলে সেই পদটা হয়ে যাবে ব্যাপক পদ। এবার আসো আমরা অব্যাপক পদটা নিয়ে আলোচনা করি। অব্যাপক পদ, অব্যাপক পদ। যদি আমি ব্যাপক পদের ক্ষেত্রে বলেছি পদের ব্যক্তত্বের সামগ্রিক পরিমাপকে বলা হয়। আর যদি আমরা অব্যাপক পদ বলি তাহলে সেক্ষেত্রে বলবো যে কোনো পদের পরিমাণকে, কোনো পদের পরিমাণকে আংশিকভাবে, কোনো পদের পরিমাণকে যদি আংশিকভাবে পরিমাপ করা হয়, আংশিকভাবে যদি পরিমাপ করা হয় তবে তাকে কি বলে, অব্যাপক পদ বলে। তাহলে আমরা অব্যাপক পদের সংজ্ঞাটা কি পেলাম, যে কোনো পদের পরিমাণকে যদি আংশিকভাবে পরিমাপ করা হয় তবে তাকে কি বলা হবে, অব্যাপক পদ। আর এটা বলেছি সামগ্রিক পরিমাপকে, কোনো পদের পরিমাপ যদি সামগ্রিকভাবে করা হয় তবে তাকে বলা হবে কি, ব্যাপক পদ। আর কোনো পদের পরিমাপকে যদি আংশিকভাবে যদি আমরা পরিমাপ করি তবে তাকে বলা হবে কি, অব্যাপক পদ। এখন অব্যাপক পদের একটা উদাহরণ দিয়ে আমরা যদি বলি, কিছু মানুষ হয় সৎ, এই যে বাক্যটা, এই বাক্যটার মধ্যে দেখো আমরা তো জানি এটা উদ্দেশ্য, তাই তো, আর এটা কি বিধেয়। উদ্দেশ্যের পূর্বে কি আছে, কি শব্দটা আছে, কিছু। এখন কিছু দ্বারা কি আমরা সামগ্রিক পরিমাপকে বুঝিয়েছি নাকি আমরা আংশিক ভাবে পরিমাপ করতে বুঝিয়েছি? কিছু বললে কিন্তু আংশিক বুঝায়, কিছু মানুষ মানে সকল মানুষকে বোঝানো না হয়ে এখানে অল্প কিছু মানুষকে বলা হয়েছে যে কিছু মানুষ হয় কি সৎ। এই যে কিছু শব্দটা যদি কোনো বাক্যের শুরুতে, যদি কোনো বাক্যের শুরুতে যদি আমরা দেখি যে কতগুলো চিহ্ন আছে, যেমন কিছু, যদি দেখি আমরা কিছু 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 কিছু, কোনো কোনো, কোনো কোনো, কতিপয়, কয়েকটি, কোনো বাক্যের শুরুতে যদি কিছু থাকে বা কিছু কিছু থাকে, কোনো কোনো থাকে, কতিপয় থাকে, কয়েকটি থাকে, এই জাতীয় যদি উদ্দেশ্য পদের পূর্বে যদি কোনো এই চিহ্নগুলো কোনো একটা থাকে তাহলে আমরা বুঝে নেব যে এই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি, অব্যাপক পদ। এটাকে আমরা বলবো কি, অব্যাপক পদ। তাহলে আমরা একটা জিনিস বুঝলাম যে যদি কোনো বাক্যের শুরুতে, কোনো বাক্যের শুরুতে অথবা উদ্দেশ্য পূর্বে যদি সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, কোনো, সকল থাকলে সেটাও হয়ে যাবে, সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি, ব্যাপক। আর যদি কোনো উদ্দেশ্য পদের শুরুতে যদি কিছু থাকে, কিছু কিছু থাকে, কোনো কোনো থাকে, কতিপয় থাকে, কয়েকটি থাকে, তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি, অব্যাপক। তাহলে আংশিক পরিমাপ যদি বুঝায় তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে অব্যাপক। আর যদি সামগ্রিক ব্যাপারকে বুঝায় তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি, ব্যাপক। এখন দেখো এখানে কিন্তু আমি কোনো বলেছি, আর এখানে দেখো কোনো কোনো, এই যে দুবার যদি কোনো কোনো শব্দটা আসে তাহলে সেই পদটা হয়ে যাবে কিন্তু পদের আংশিক পরিমাপকে বোঝানো হবে। তাহলে আমরা এটা বুঝবো যে যদি একটা কোনো থাকে তাহলে সেই পদটা হয়ে যাবে কি, সেই পদটা হয়ে যাবে ব্যাপক। আর যদি কোনো কোনো, কোনো কোনো যখন থাকবে তখন কিন্তু আংশিক পরিমাপকে বোঝানো হবে। এই জন্য আমরা এই জিনিসটা কিন্তু মাথায় রাখবো, কোনো বাক্যের মধ্যে যদি কোনো কোনো দুইবার দেখি তাহলে সেই পদটা হয়ে যাবে কি, সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে অব্যাপক। আর যদি একবার থাকে তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি, ব্যাপক। তাহলে আমরা দেখলাম যে পদের ব্যাপ্যতা, যে পদের ব্যাপ্যতাকে কাকে বলে, সেক্ষেত্রে আমরা প্রথমে বলবো যে কোনো যুক্তিবাক্যে ব্যবহৃত উদ্দেশ্য এবং বিধেয় পদ তাদের ব্যক্তত্বগত দিক থেকে যতটুকু বিস্তৃতি লাভ করবে তাকে বলা হবে কি, পদের ব্যাপ্যতা। পদের ব্যাপ্যতাকে দুভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে ব্যাপক পদ, আর একটা হচ্ছে কি, অব্যাপক পদ। ব্যাপক পদ কাকে বলে, পদের ব্যক্তত্বের সামগ্রিক পরিমাপকে বলা হয় পদের ব্যাপক পদ। সেক্ষেত্রে আমরা বলেছি যদি উদ্দেশ্যের পূর্বে সব, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, কোনো, সকল,
এ জাতীয় কোনো শব্দ যদি উদ্দেশ্যের পূর্বে থাকে তবে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি ব্যাপ্য। আর অব্যয়ের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোনো পদের পরিমাণকে যদি আংশিকভাবে পরিমাপ করা হয় তবে তাকে বলা হবে কি অব্যপ্য পদ। সেক্ষেত্রে আংশিক কোনগুলোকে দ্বারা বুঝবো যে কোনো পদের শুরুতে বা উদ্দেশ্যের পূর্বে যদি কিছু 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 কোনো কোনো কতিপয় কয়েকটি এই জাতীয় শব্দ যদি উদ্দেশ্যের পূর্বে থাকে তাহলে সেই ক্ষেত্রে উদ্দেশ্য পদটা হয়ে যাবে অব্যপ্য। তাহলে আমরা একটু বুঝলাম যে ব্যাপ্যপদ জিনিসটা কি এবং অব্যাপ্যপদ জিনিসটা কি। এবার আসো আমরা পদের ব্যাপ্যতার কতগুলো নিয়ম নিয়ে আলোচনা করব। ব্যাপ্যতার নিয়ম। পদের ব্যাপ্যতার দুটো নিয়ম আছে। পদের ব্যাপ্যতার কয়টি নিয়ম? পদের ব্যাপ্যতার কিন্তু আমরা জানি যে দুটো নিয়ম। এতক্ষণ কিন্তু আমরা কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে উদ্দেশ্যের পূর্বে, এই যে বলেছিলাম উদ্দেশ্যের পূর্বে যদি সকল সব সমস্ত প্রত্যেক প্রতিটি এগুলো যদি থাকে তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে ব্যাপ্য। আবার বলেছিলাম যদি উদ্দেশ্য পদের পূর্বে যদি কতিপয় কিছু 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 কোনো কোনো কয়েকটি এ জাতীয় শব্দ থাকে তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি অব্যপ্য। তাহলে আমরা উদ্দেশ্যের আগে মানে বলেছি যে উদ্দেশ্যের আগে আমরা চিহ্ন কোন কোন চিহ্ন দেখলে বলতে পারি যে উদ্দেশ্য পদটা ব্যক্ত হবে না অব্যক্ত হবে। কিন্তু আমরা কিন্তু এখনো বিধ পদের পূর্বে কি থাকলে বলতে পারবো যে সেই পদটা ব্যক্ত, কি থাকলে আমরা বলতে পারবো যে সেই পদটা অব্যক্ত, এই বিষয়টা নিয়ে আমরা কিন্তু এখনো আলোচনা করিনি। এই জন্যই পদের ব্যাপ্যতাকে এই নিয়ম আছে দুইটা, পদের ব্যাপ্যতার দুটো নিয়ম আছে। এক নম্বর নিয়মটা হচ্ছে সার্বিক যুক্তিবাক্যের, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যাপ্যতার নিয়মটা। সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যক্ত, বিশেষ যুক্তিবাক্যের, আমি লিখলাম না যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যক্ত। এই হলো প্রথম নিয়ম, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যক্ত আর বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত। এরপর দ্বিতীয় নিয়মটা হচ্ছে ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যক্ত। এতক্ষণ কিন্তু আমরা উদ্দেশ্য নিয়ে আলোচনা করেছি, এই জন্য উদ্দেশ্যটাকে লিখলাম। এবার আমরা বিধেয় নিয়ে আলোচনা করব। সেক্ষেত্রে বলেছি ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ থাকবে অব্যক্ত আর নেতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ থাকবে কি ব্যক্ত। এই যে দুইটা নিয়ম, এই দুইটা নিয়ম কিন্তু তোমাকে সবসময় অলওয়েজ যুক্তিবিদ্যা যদি তুমি পড়ো সেক্ষেত্রে কিন্তু তোমাকে এই দুইটা নিয়ম জানতে হবে, কারণ এই দুইটা নিয়ম জানলে তুমি কোন পদ ব্যক্ত কোন পদ অব্যক্ত এই বিষয়গুলো তুমি জানতে পারবা। এক্ষেত্রে আসো আমরা যে গত ক্লাসে যে পদের প্রকারভেদ কতগুলো পড়িয়েছিলাম সেক্ষেত্রে কিন্তু আমরা বলেছিলাম যে সার্বিক যুক্তিবাক্যের কথা বলেছিলাম, বিশেষ যুক্তিবাক্যের কথা বলেছিলাম। তোমরা কি মনে আছে সেই কথাগুলো? যে আমরা বলেছিলাম চারটা বাক্যের কথা বলেছিলাম। একটা বলেছিলাম এ বাক্য, আরেকটা বলেছিলাম কি ই বাক্য, আরেকটা বলেছিলাম আই বাক্য, আরেকটা বলেছিলাম ও বাক্য। সেই ক্ষেত্রে আমরা এ বাক্যের নাম দিয়েছিলাম সার্বিক গুণ এবং পরিমাণ অনুসারে বাক্যকে যে চার ভাগে ভাগ করা যায় সেই বাক্যকে চার ভাগে ভাগ করাকে আমরা বলেছিলাম যে সার্বিক ইতিবাচক বাক্য। তারপরে বলেছিলাম কি সার্বিক নেতিবাচক বাক্য। তারপরে আমরা কি বলেছিলাম যে বিশেষ ইতিবাচক বাক্য। তারপর ও বাক্যকে নাম দিয়েছি কি বিশেষ নেতিবাচক বাক্য। এই চার ধরনের বাক্যের কথা কিন্তু আমরা গত ক্লাসে কিন্তু পড়িয়েছিলাম যে বাক্যকে আমরা যদি গুণ এবং পরিমাণ অনুসারে বাক্যকে ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা একটা বাক্যকে বলতে পারি সার্বিক ইতিবাচক, আর একটা হলো সার্বিক নেতিবাচক, একটা বিশেষ ইতিবাচক, একটা বিশেষ নেতিবাচক। তাহলে দেখো এখানে আমি যে সার্বিক কথাটা বলেছি, এখানে যে আমি বিশেষ কথাটা বলেছি, আমি যে ইতিবাচক বলেছি, নেতিবাচক বলেছি, তাহলে এই যে কথাগুলো এই কথাগুলো কিন্তু এখান থেকে এসেছে।
যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ ব্যপ্ত, বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্যপদ অব্যক্ত, ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যক্ত, নেতিবাচক যুক্তিবাক্যের বিধেয়পদ ব্যপ্ত। এখন এই যে সার্বিক ইতিবাচক, এই সার্বিক ইতিবাচক আবার একটু আলোচনা করে নিই। আমরা কিন্তু বলেছিলাম যে এই যে 4টা বাক্যের কথা এ ই আই ও, এই 4টা বাক্য কিসে থেকে এসেছিল? বলেছিলাম যে ল্যাটিন শব্দ অ্যাফার্মো এবং নেগো, নেগো থেকে অ্যাফার্মো এবং নেগো, এই দুটো থেকে শব্দ থেকে কিন্তু মূলত কি আসছে? আমি বলেছিলাম ল্যাটিন শব্দ অ্যাফার্মো আর ল্যাটিন শব্দ নেগো, এই যে দুটো, এই দুটো থেকে মূলত এ বাক্যটা এসেছে। অ্যাফার্মো থেকে আসছে এ বাক্য আর আই বাক্য, আর নেগো থেকে আসছে মূলত কি বাক্য? ই বাক্য এবং ও বাক্য। এই যে 4টা বাক্য আমরা কিভাবে পেলাম? এ ই আই ও বাক্যগুলো আমরা কোথা থেকে পেলাম? তাহলে আমরা সেক্ষেত্রে পেলাম হলো কি, ল্যাটিন শব্দ অ্যাফার্মো থেকে আসছে এ এবং আই বাক্য, আর নেগো থেকে আসছে ই এবং ও বাক্য। এখানে অ্যাফার্মো কি? অ্যাফার্মো মানে হলো কি? অ্যাফার্মেটিভ সেন্টেন্স তোমরা পড়েছো না? হা বোধক। আর নেগেটিভ মানে কি? নেগো শব্দটা নেগেটিভ, নেগেটিভ মানে হচ্ছে কি? না বোধক। তাহলে দেখো এ এবং আই বাক্যকে যে আমি বলেছি হা বোধক, সেক্ষেত্রে দেখো এ বাক্যটা ইতিবাচক, ইতিবাচক মানে কি? হয়, হা বোধক। এরপর আই কথা বলেছিলাম, আইটাও দেখো বিশেষ ইতিবাচক, ইতিবাচক মানে কি? হা বোধক। তাহলে অ্যাফার্মো থেকে মূলত আসছে কি? এ এবং আই বাক্যটা, এই দুইটা আসছে হলো কি এই অ্যাফার্মো থেকে। আর নেগো থেকে আসছে আমি বলছি ই এবং ও বাক্য। নেগো মানে কি? নেগেটিভ, নয়, না, এগুলোই তো। তাহলে সার্বিক নেতিবাচক, নেতিবাচক মানে কি? না, ই বাক্য। এবং ও বাক্য দেখো কি, ও বাক্যটা আসছে হলো এখান থেকে বিশেষ নেতিবাচক। তাহলে নেতিবাচক, নেতিবাচক থেকে আসছে মূলত কি? এই নেগো শব্দ থেকে ই এবং ও আসছে, আর অ্যাফার্মো থেকে আসছে মূলত এ এবং আই বাক্য। এখন আসো যে আমরা যে এই যে নিয়মটা বলেছি, পদের ব্যাপ্যতার দুটো নিয়ম আছে, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যপ্ত এবং বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যক্ত। এক্ষেত্রে আমরা একটা একটা করে বাক্য আমরা আলোচনা করব। এখন শুরুতেই চলো আমরা সার্বিক ইতিবাচক বাক্য নিয়ে একটু আলোচনা করি। তাহলে আমরা সার্বিক ইতিবাচক বাক্য নিয়ে আলোচনা করি, একটা একটা করে আমরা আলোচনা করি বিষয়টা, যে কোন পদ ব্যপ্ত কোন পদ অব্যক্ত, এটা আমরা বুঝবো কিভাবে। এ বাক্যকে আমরা কি বলি? এ বাক্যকে আমরা বলি যে সার্বিক ইতিবাচক বাক্য। এখন এ বাক্যের একটা উদাহরণ দিই আমরা। সকল ফুল হয় সুন্দর। এই যে বাক্যটা, এই বাক্যটাকে আমরা সার্বিক কেন বলেছি? কেননা উদ্দেশ্যের পূর্বে, উদ্দেশ্যের পূর্বে কি আছে? সকল। উদ্দেশ্যের পূর্বে যদি সকল থাকে, বলেছিলাম সব থাকে, সমস্ত থাকে, প্রত্যেক থাকে, প্রতিটি থাকে, কোনো থাকে, তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি? ব্যপ্ত। এটা তো উদ্দেশ্য। তাহলে এই উদ্দেশ্য পদটা ব্যপ্ত না অব্যক্ত আমরা কিভাবে বুঝবো? এই যদি উদ্দেশ্যের পূর্বে যদি থাকে সকল, কোনো, প্রত্যেক, সমস্ত, প্রত্যেক, প্রতিটি, এই জাতীয় যদি কোনো শব্দ উদ্দেশ্যের পূর্বে থাকে, তাহলে সেই উদ্দেশ্য পদটা হয়ে যাবে ব্যপ্ত। তাহলে আমরা এখানে কিন্তু নিয়ম পড়েছিলাম, সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যপ্ত। এই নিয়মটা যদি আমি মনে রাখতে পারি, তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এ বাক্যের কোন পদটা, উদ্দেশ্য পদটা ব্যপ্ত হবে না অব্যক্ত হবে। তাহলে এক্ষেত্রে দেখো সার্বিক, যেহেতু এ বাক্যটা সার্বিক ইতিবাচক, সার্বিক বাক্য বলে এর উদ্দেশ্য পদ কি হবে? ব্যপ্ত। এবার আসো আমরা 2 নম্বর নিয়মে যাই, ইতিবাচক এবং নেতিবাচক। আমরা সার্বিকের ক্ষেত্রে পেলাম যে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সবসময় ব্যপ্ত হবে, আর ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ হবে কি? অব্যক্ত। তাহলে ইতিবাচক মানে কি? আমরা হয় বললে কিন্তু বুঝি যে এটা হলো ইতিবাচক, আর এটা তো কি আমরা জানি এটা বিধেয়। তাহলে যদি বিধেয় পদের পূর্বে যদি হয় শব্দটা থাকে, তাহলে সেক্ষেত্রে বিধেয় পদটা হয়ে যাবে কি? অব্যক্ত। বিধেয় পদটা হয়ে যাবে অব্যক্ত। বিষয়টা কিরকম লাগলো আবার একটু বলি। আমরা জানি যে যুক্তিতে, যুক্তিবাক্যের মধ্যে 4 ধরনের বাক্য আছে। একটা হচ্ছে এ বাক্য, একটা ই বাক্য, একটা আই বাক্য, একটা ও বাক্য। এখন আমরা এ বাক্য কিভাবে উদ্দেশ্য পদ ব্যপ্ত না অব্যপ্ত, বা বিধেয় পদ ব্যপ্ত না অব্যপ্ত আমরা কিভাবে বুঝবো? সেক্ষেত্রে আমাদের দুটো নিয়ম আছে, পদের ব্যাপ্তর দুটো নিয়ম রয়েছে। সেই নিয়মগুলো যদি আমরা ফলো করি, তাহলে আমরা খুব চোখ বন্ধ করে বুঝতে পারবো যে এ বাক্যটা উদ্দেশ্য পদটা ব্যপ্ত হবে, আর বিধেয় পদটা ব্যপ্ত না অব্যপ্ত কি হবে সেটা আমরা বুঝতে পারবো। তাহলে আমাদের এই দুইটা নিয়ম ফলো করতে হবে। এখানে আমরা বলেছি এ বাক্যকে সার্বিক ইতিবাচক বাক্য বলা হয়। যেহেতু এ বাক্য সার্বিক বাক্য, সেহেতু সার্বিক বাক্য হিসাবে উদ্দেশ্য পদ কি হবে? সবসময় ব্যপ্ত হবে।
আর আমরা তো এর আগে ডিটেইলে আলোচনা করে দিয়েছি যে ব্যক্ত এবং অব্যক্ত কিভাবে আমরা বুঝবো যদি উদ্দেশ্য পদের পূর্বে সমস্ত প্রতিটি কোনো সকল এ জাতীয় কোনো শব্দ যদি থাকে তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি ব্যক্ত। এটা আমরা কিন্তু পড়েছি। আর বলেছিলাম যে তাহলে এক্ষেত্রে আমরা দেখো উদ্দেশ্য পদটা ব্যক্ত। আর বলেছিলাম যে কি ইতিবাচক মানে কি হয় বললে আমরা বুঝবো এটা হলো ইতিবাচক বাক্য। তাহলে আমরা কি বললাম যে ইতিবাচক বাক্যের হিসেবে যে আমরা একটা আমাদের যে সূত্রটা আছে নিয়মটা, ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ কি অব্যক্ত। তাহলে ইতিবাচক যুক্তিবাক্যের বিধেয় পদ হয় হলো ইতিবাচক, আর এর পরে রয়েছে যে বিধেয় পদটা সেটা হচ্ছে কি অব্যক্ত। তাহলে এই ক্ষেত্রে আমরা বুঝলাম যে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ সবসময় ব্যক্ত হবে এবং বিধেয় পদ সবসময় কি হবে অব্যক্ত হবে। তাহলে পদের ব্যাপ্যতার নিয়ম অনুসারে এ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ কি ব্যক্ত এবং বিধেয় পদ কি অব্যক্ত। আজকে কিন্তু আমরা চেষ্টা করব যে এ পর্যন্ত আজকে আমরা রাখি, যেহেতু তোমরা এখন নতুন, তোমাদের কাছে বিষয়টা একটু জটিল মনে হবে। আমরা পরবর্তী ক্লাসে আমরা বাক্য, আই বাক্য, ও বাক্য এই তিনটা বাক্য নিয়ে আমরা আলোচনা করব। তবে তোমরা একটু জেনে রাখো যে পদের ব্যাপ্যতা কাকে বলে আমরা মুখস্থ করব। ব্যাপ্যতাকে যে দুভাগে ভাগ করা হচ্ছে, একটা ব্যক্ত এবং অব্যক্ত পদ, সেটাকে আমরা মুখস্থ করব এবং আমরা এটা মাথায় রাখবো যে কোন কোন পদগুলোকে ব্যক্ত বলবে, কোন কোন পদগুলোকে অব্যক্ত বলবে। সেক্ষেত্রে আমরা বলে দিয়েছি যে উদ্দেশ্য পূর্বে যদি সমস্ত প্রতিটি কোনো সকল থাকে তাহলে সেক্ষেত্রে উদ্দেশ্য পদটা হয়ে যাবে ব্যক্ত। আর যদি উদ্দেশ্য পূর্বে যদি কিছু কোনো কতিপয় কয়েকটি এগুলো থাকে তাহলে উদ্দেশ্য পদটা হয়ে যাবে কি অব্যক্ত। এই যে ব্যক্ত অব্যক্ত বুঝিয়েছি আমরা, এরপর আমরা কি করলাম ব্যাপ্যতার যে দুটো নিয়ম, এই দুটো নিয়মটাকে কিন্তু আমরা একদম মুখস্থ করে ফেলবো। এবং এই নিয়মগুলো যদি আমরা মুখস্থ করি তাহলে খুব সহজে আমরা বলতে পারবো যে এ বাক্যে কোনটা ব্যক্ত, ই বাক্যে কোনটা ব্যক্ত, আই বাক্যের কি ব্যক্ত, এগুলো সব কিন্তু আমরা বুঝতে পারবো এবং খুব সহজেই আমরা এমসিকিউ প্রশ্নের উত্তর দিতে পারবো। তাহলে আমি আশা করব তোমরা এই বিষয়গুলো ভালো করে পড়ে রাখবে এবং নেক্সট ক্লাসে আমি এই পদের ব্যাপ্যতার যে ই, আই, ও বাক্যটা আছে এবং সেই বাক্যগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।